হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। 20 এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা শুরু। স্বাস্থ্যমন্ত্রী। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় কাল। আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা। লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি ও খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত। কাল বগুড়া ও শেরপুরে ভোট। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে অনেক মানুষের। হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছে শিশুরা। কাটছে না অভিভাবকদের আতঙ্ক। এদিকে সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 3 মে থেকে সারা দেশে হামের টিকা দেওয়ার কথা থাকলেও তা এগিয়ে এনে 20 এপ্রিল থেকে শুরু হবে। ইফতেখার রাজার রিপোর্ট। 6 মাসের শিশু সন্তান রিশাকে হারিয়ে কষ্টে নিথর বাবা জাকির হোসেন। হামে আক্রান্ত রিশার যমজ বোনও ভর্তি রয়েছে আইসিইউতে। কয়েকদিন আগে তীব্র জ্বর, শ্বাসকষ্ট ও র্যাশ নিয়ে ভর্তি হয়েছিল যমজ 2 বোন, যার একজন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আরেকজনের অবস্থা সংকটাপন্ন। আমার একটা বাচ্চা গতকালকে মারা গেছে, আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল, গতকালকে মারা গেছে। আরেকটা বাচ্চা এখানে ছিল, গতকালকে আবার তার আইসিইউতে নেওয়া হয়েছে। আল্লাহ জানে আমার বাচ্চার অবস্থা কি। ডাক্তাররা বলতেছে এখন তার একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে, ইঞ্জেকশন 60-70 হাজার টাকা লাগবে। হামে আক্রান্ত অন্যান্য শিশুদের অভিভাবকরা বলছেন, হঠাৎ হামে আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় তারা। প্রহর গুনছেন তাদের আদরের শিশুটি সুস্থ হবার প্রতীক্ষায়। চোখটা ফুলে গেছিল, তো ডাক্তার দেখাইছি, তখন বলছিল যে এটা হাম না, র্যাশ হইতে পারে। তো বাসায় চলে গেছিলাম, এর পরের দিন দেখি যে না, সারা শরীর ছড়তেছে আর ও কানাকাটি করতেছে। তো এখানে আসলাম, ভর্তি না, ট্রিটমেন্ট ভালো আছে। ফরিদপুরে আপনার অ্যাডমিট ছিল, চিকিৎসাধীন অবস্থায় ছিল, তো ওইখান থেকে এইখানে রেফার করছে বলতে আর কি, এইখানের কথা বলছে, এইখানে আইনে আবার ট্রিটমেন্ট গতকালকের থেকে নিতেছি। এদিকে সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সারা দেশে হামের টিকাদান শুরু হবে 20 এপ্রিল। আমরা ডিক্লেয়ার করেছিলাম ফ্রম 3 মে অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য। আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে আসছি, বিকজ উই হ্যাভ বিন এবল টু কালেক্ট দ্য নেসেসারি ভ্যাকসিনস ফ্রম ইউনিসেফ বাই দিস টাইম, অ্যান্ড সো উই আর এক্সপিডাইটিং দ্য ভ্যাকসিনেশন প্রোগ্রাম অল ওভার দ্য কান্ট্রি ফ্রম 20th of this month। আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। মানিকগঞ্জ, নেত্রকোনা, জয়পুরহাট, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলায় হামের টিকা কার্যক্রম চলমান রয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের জন্য আজও পেট্রোল পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ ক্রেতাদের। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, পাম্পগুলোতে পর্যাপ্ত তেল থাকলেও গ্রাহকদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতার কারণে চাপ বাড়ছে। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় অতিরিক্ত তেল কেনার প্রবণতা কমবে বলে আশা করছেন তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর ছোট পেট্রোল পাম্পগুলোতে চাহিদা মতো তেল না পাওয়ায় বড় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যরাত থেকেই লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেককে। এমনকি রাজধানীর বাইরে থেকেও কেউ কেউ এসেছেন জ্বালানি তেল নিতে। সাভার থেকে আসছি, আর অনেকদিন ধরে এটা হ্যাসেল খুব হচ্ছে। আমার এলাকায় সাভারে মানে কোথাও তেলই নেই, যার জন্য এত দূর আমার আসতে হয়েছে। আমরা অনেকক্ষণ যাবৎ লাইনে দাঁড়ায় আছি, তো তেলও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। নির্দিষ্ট সময়ে অফিসে যাইতে পারতেছে না। কোনো জায়গায় 200 টাকা দেয়, কোনো জায়গায় 500 টাকা দেয়, কোথাও আবার দেয় হচ্ছে 150 টাকা। এই তো তেলের অবস্থা। রাত্রির 3টার সময় আসছি, 8টা বাজে পাম্প খুলছে। এই সিরিয়াল ধরে সারা রাত্রির রাস্তায় শুয়ে রয়েছি। তেল থাকতেও আবারও অনেকে আসছেন বলে জানিয়েছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। প্রায় গাড়িতে টাঙ্কি ফুল করা থাকে, যেন 600 টাকা এনে 300-400 টাকা তেল দিলে হয়ে যায়। এখন এরা যে তেলের তো কোনো সংকটও নাই, আমরা তো কন্টিনিউ তেল দিতেছি অ্যাভেলেবেল, সকাল 8টা থেকে রাত্র 7টা পর্যন্ত। রাজধানীর বাইরেও একই চিত্র। দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পের সামনে জ্বালানি তেল নিতে অপেক্ষা করছেন গ্রাহকরা। এদিকে জ্বালানি তেলের কারণে বিদ্যুৎ চলে গেলে বহুতল ভবনগুলোতে জেনারেটর চালানো হচ্ছে না তেলের অভাবে।
ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের প্রভাব পড়তে কয়েকদিন সময় লাগবে বলে মনে করেন এ খাতের সংশ্লিষ্টরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ৪৫ দিন পর ৭,২৫,৫০০ লিটার ডিজেল নিয়ে নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে তেলবাহী ২১টি ওয়াগন। দুপুরে তেলবাহী ওয়াগনটি নাটোর রেল স্টেশনের পদ্মা, মেঘনা ও যমুনার রেলহেড ডিপোতে এসে পৌঁছায়। এ সময় সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে রেলহেড ডিপোগুলোতে অবস্থান নেয় সেনা সদস্যরা। এর ফলে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ডিজেল সংকট অনেকটাই লাঘব হবে বলে জানান পদ্মা ডিপো ইনচার্জ ফজলে এলাহি। এখান থেকে ৪ জেলার ৬৭টি পাম্পে সরাসরি ডিজেল পাঠানো হবে। এর আগে গত ২৩শে ফেব্রুয়ারিতে ৯,৫৭,০০০ লিটার ডিজেল নিয়ে নাটোর ডিপোতে এসেছিল ওয়াগন। জ্বালানি ও ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে এবার নৌযানকে গুদাম হিসেবে ব্যবহার করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। খবর পেয়ে সাগরে অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে বন্দরের বহিনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে মজুত করে। এ খবরে কোস্টগার্ড, নৌবাহিনী, নৌপরিবহন অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহের ত্রিশালের আল আমিন হত্যা মামলায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ময়মনসিংহ স্পেশাল জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। জমি নিয়ে বিরোধে ২০২৩ সালের ১৯ জুনে আল আমিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। পরে নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা করেন। এদিকে নাটোরের সিংড়ায় কৃষক মেসের আলী হত্যা মামলায় উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম সহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম এ রায় দেন। অপরদিকে জামালপুরে হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন ও ১ জনকে খালাস দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ নিজামুদ্দিন এ আদেশ দেন। এছাড়া কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আগামী ৭২ ঘন্টার মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে পদক্ষেপ না নিলে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেওয়ার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ব্রাকসু নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শিক্ষার্থী শামসুর রহমান সুমন, আশিকুর রহমান, আহমদুল হক, রাইসুল ফরিদ জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন দুর্নীতি অব্যাহত রাখতে ভোটার তালিকা হালনাগাদ না থাকা, কমিশনারদের দায়িত্ব পালনে অবহেলা, জাতীয় সংসদ নির্বাচন সহ নানা অজুহাত দেখিয়ে ব্রাকসু নির্বাচন বানচাল করেছে। ঘোষিত সময়সীমার মধ্যে ব্রাকসু নির্বাচন নিয়ে প্রশাসন পদক্ষেপ না নিলে বিক্ষোভ মিছিল সহ প্রশাসনিক ভবনে তালা মেরে সকল প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। রাতের আধারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদী। উপজেলার চরভৈরবী ইউনিয়নের ১ নং গাজীনগর এলাকায় নদী রক্ষা বাঁধ সংলগ্ন বিশাল বালুচরটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের দৈনন্দিন জীবনের অংশ ছিল। আশপাশে খোলা জায়গা না থাকায় শিশু কিশোরদের প্রধান ভরসা ছিল এই চর। স্থানীয়রা জানায়, সোমবারে শিশু কিশোররা খেলাধুলায় মেতেছিল। পরদিন সকালে গিয়ে দেখা যায় পুরো বালুচরটি নেই। রাতের আধারে প্রভাবশালী একটি চক্র ড্রেজার দিয়ে বালু কেটে নিয়ে গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক সংস্থাগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি বর্তমানে সবচেয়ে লাভজনক অবস্থায় আছে দাবি করে সংস্থাটির কর্মকর্তারা জানান, ওয়ান শিপ পলিসির মাধ্যমে এখন থেকে প্রতি বছর সংস্থার বহরে একটি করে নতুন জাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে বিএসসির চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, সবশেষ অর্থ বছরে বিএসসি ৮০০ কোটি টাকা আয়ের বিপরীতে ৩০৬ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা বিএসসির ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয় বলে দাবি কর্মকর্তাদের। এ সময় বিএসসির বহরে যুক্ত করতে আরও কয়েকটি জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে জানানো হয়, শীঘ্রই ২টি অপরিশোধিত তেলবাহী ও ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল ও বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে বেনাপোলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মনজারুল মান্নান।
দুপুরে বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এই বৈঠকের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বন্দরে যে সমস্ত বিরাজমান সমস্যা রয়েছে সেগুলো সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মালামাল লোড আনলোডের জন্য নতুন ক্রেন ফরক্লিপ নেওয়ারও আশ্বাস দেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।